ক্লাসে যা দেখাইছিলাম সেইগুলা কার কি সমস্যা বলো, না বললে আমি কেমন বুঝবো কার কি সমস্যা, কি হয়েছে বলো। না ওটা আচ্ছা খেয়াল করো কি বললে এখান থেকে যে টেবিলের একটা টেবিল বানাইতে হবে নাকি, টেবিলের কি বানাবা, কলাম নাকি রো? আচ্ছা টেবিল আমরা এখান থেকে ইনসার্ট থেকে টেবিল নিলাম, রো কলাম এখান থেকে পাঁচটা দুইটা নিছি তাই না, নেওয়ার পর এখন এখানে এদিকে কলাম বাড়াবো, এই তো যেদিকে ভালো লাগে, যেদিকে আমার কার্সার যেখানে আছে এই কার্সারের ডান পাশে না বাম বাম পাশে? আচ্ছা কার্সার এখানে এসে এখানে আসলে লেআউটে আসতে হবে, লেআউট, লেআউটে আসলে পরে এখানে আছে ইনসার্ট লেফট, ইনসার্ট রাইট, তীর চিহ্ন এদিকে আর ওদিকে দেওয়া আছে, এটা দিলে পরে যেখানে কার্সার আছে তার বাম পাশে হবে, আর নিচেরটা দিলে যদি এখানে থাকে নিচেরটা দিলে পরে ইনসার্ট রাইট, তার মানে যেখানে কার্সার আছে তার ডান পাশে একটা কলাম হবে, লেফট আর রাইট দুইটা ডান পাশে বাম পাশে এই দুইটা হবে হচ্ছে কি, এই দুইটা হচ্ছে লগে কলাম, কলামটা ডান পাশে বাম পাশে হয়, কিন্তু রো ডান পাশের বাম পাশে হয় না, রো হইতে হলে উপরে আর নিচে, উপরে গেলে অ্যাবভ, নিচে হচ্ছে লগে বিলো, যদি উপরে নিচে বাড়াইতে হয় আমাদের এখানে কার্সারটা আছে এর নিচে একটা লাগবে তাই না, এর নিচে যদি লাগে তাহলে ইনসার্ট বিলো, বিলো দিলে পরে নিচে একটা রো বেড়ে যাবে, আর যদি এখানে এর উপর একটা হইতে হয় সেক্ষেত্রে ইনসার্ট অ্যাবভ, তাহলে কার্সারের উপরে হবে, ঠিক আছে, রোর ক্ষেত্রে উপরে আর নিচেই অ্যাবভ বিলো, আর হচ্ছে লগে কলামের ক্ষেত্রে ডান পাশে বাম পাশে, লেফট আর হচ্ছে লগে রাইট, ঠিক আছে, এইভাবে করে এখানে অপশন দিয়ে আছে, তীর চিহ্ন দিয়ে আছে, এটা উপরের দিকে এটা নিচের দিকে, এটা বলতেছে এখানে বাম পাশে এখানে ডান পাশে, এইভাবে করে তীর চিহ্নগুলো দেওয়া আছে, তীর চিহ্ন দেখে দেওয়া যাবে এইভাবে করে, ঠিক আছে, ওকে, আর কোনো সমস্যা? আর পিছের থেকে টেবিলের কথা কি বললে, কে ধরে টেবিলের কথা বললে, এইটাই না, তাহলে ওকে, আমরা টেবিলে যতদিন গতদিন যে কাজগুলো দেখছিলাম মোটামুটি সব ওকে তাই না? আচ্ছা জি, আচ্ছা মার্সেল তাই না, মার্সেলের কাজ হচ্ছিল গিয়ে এই যে মার্সেলটা হাইট হয়ে রয়েছে, এখন মার্সেলটা হাইট রয়েছে কেন, কারণ হচ্ছিল গিয়ে আমরা বলছি এইগুলো হচ্ছে সেল তাই না, এটা একটা সেল, এই পুরো এটা হচ্ছিল গিয়ে কলাম, এটা রো, আর এটা হচ্ছিল গিয়ে সেল, মানে সেল মার্জ, মার্জিন থেকে মার্জ, সেক্ষেত্রে সেলের মাঝে যে মার্জিন আছে মার্জিন উঠাই দেওয়ার জন্য, এখন আমরা তো সেল তো আমরা সিলেক্ট করি নাই, যেহেতু সেল আমরা সিলেক্ট করি নাই সেক্ষেত্রে এটা তো কোনো কাজ হবে না, আমরা যদি কোনো কিছু আমরা প্রথম দিন বলছিলাম যে কাট করতে বা কপি করতে যদি কোনো কিছু আমরা করতে চাই তাহলে সেক্ষেত্রে আমাকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট না করলে কাট বা কপি ওটা হাইড হয়ে থাকবে, সেক্ষেত্রে আমাদের এখানেও যদি আমরা মার্জ সেল করতে চাই তাহলে সেক্ষেত্রে মিনিমাম দুইটা সেল আমাদের একত্রিত করতে হবে, মানে দুইটা সেলের মাঝে যে মার্জিনটা আছে সেটা হতে পারে পাশাপাশি, হতে পারে সেটা উপর নিচে, এটাও একটা সেল এটাও একটা সেল, আবার এদিকে ডান পাশে বাম পাশে দুইটা সেল, দুই সেলের মাঝে যে মার্জিনটা আছে এই মার্জিনটা উঠাই দিয়ে আমরা দুইটা সেলকে একত্রিত করতে চাই, একটা সেল বানাইতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমাকে সিলেক্ট করতে হবে, যখন আমি দুইটা সেল আমি সিলেক্ট করছি তখন কিন্তু এখানে মার্জ সেলটা এখন কাজ করতেছে, ঠিক আছে, হাইট ছিল এখন উজ্জ্বল হয়েছে, এখন যদি আমি এখানে মার্জ সেল দেই তাহলে দুইটা সেলের মাঝে যে মার্জিনটা ছিল সেটা উঠে গেছে, দুইটা সেল একত্রিত হয়ে একটা সেল হয়ে গেছে, ঠিক আছে, এটা হতে পারে পাশাপাশি, হতে পারে উপর নিচে, এবং এটা একাধিক হতে পারে, একটা হবে হবে না কারণ একটার মাঝে তো মার্জিন নাই, তাহলে সেক্ষেত্রে হবে না, এক্ষেত্রে একাধিক হতে হবে, একের বেশি, দুইটা তিনটা চারটা পাঁচটা যে কটা মন চায় হতে পারে, আগেটা উপর নিচে নিয়ে দেখালাম, এটা হচ্ছে গিয়ে পাশাপাশি ডানে বামে এই দুইটা ক্ষেত্রে আমরা সিলেক্ট করলাম, করার পরে মার সেল দিলাম, তাহলে দুই সেলের মাঝের মার্জিনটা উঠে গেল, ঠিক আছে, তো এটা হচ্ছে সেল মার্জ, এটার কাজ নাকি মার্জ সেলের কাজ। আচ্ছা আরেকটা হচ্ছে গিয়ে স্লিপ সেল, স্লিপ সেল যেটা এটা হচ্ছে গিয়ে আমাদের এই একটা সেলের ভিতরে আরও কিছু সেল তৈরি করা,
আমরা একটা সেলের ভিতরে একাধিক সেল আমরা তৈরি করতে পারি। এখানে আছে একটা সেল দুইটা মিলে, তাই না? এখানে আমরা ইচ্ছা করলে এখানে দেওয়া আছে নাম্বার অফ কলাম, নাম্বার অফ রো। আমরা আগে নিয়েছিলাম পেজের ভিতরে, এখন আমরা একটা সেলের ভিতরে কয়টা কলাম কয়টা রো নেব সেইটা। নাম্বার অফ রো দুইটা নিয়েছি, দুইটার বেশি এখানে হবে না, কারণ দুইটা রো মিলে একটা রো করছিলাম, সেই ক্ষেত্রে দুইটা। কিন্তু কলাম আমরা ইচ্ছা করলে এখান থেকে বাড়াইতে পারি। হয়েছে, একটা সেল ছিল, তাই না? সেখান থেকে আমরা 1 2 3 4 4 4 8টা সেল বানাইছি। ঠিক আছে, এরকম ভাবে স্লিপ সেলের কাজ হচ্ছে গিয়ে একটা সেলের ভিতরে একাধিক সেল তৈরি করা। সেটার জন্য এখানে একটা আছে, ওর ভিতরে 3টা বা 4টা আমরা করতে পারলাম এভাবে করে। ঠিক আছে, এটা কিন্তু ডোরো টেবিল থেকেও করা যায়, তাই না? আমরা ডোরো টেবিলে যেভাবে দেখছিলাম ডিজাইনের ভিতরে যে আছে ডোরো টেবিল, এখান থেকে আমরা এটা নিয়েও করতে পারি। এরকম ভাবে স্লিপ সেল যেটা, এটার কাজও এরকম ভাবে একটা সেলের ভিতরে কয়টা স্লিপ, যেমন এটা আমরা 2 3টা সেলকে একত্রিত করলাম, সেই ক্ষেত্রে একটা সেলের ভিতরে 2 3টা সেল তৈরি করার জন্য স্লিপ সেল। আচ্ছা, একদম নিচেরটা হচ্ছে স্লিপ টেবিল, টেবিলকে আলাদা করার জন্য। আমরা যে কোনো কার্সার রাখিয়ে যদি স্লিপ টেবিলে দেই তাহলে ওখান থেকে টেবিলটা আলাদা হয়ে যাবে। ঠিক আছে, এই টেবিল আলাদা করার জন্য স্লিপ দিয়ে আছে স্লিপ টেবিল। এমনিতে আমরা যদি এখানে টেবিলের এখানে রাখে যদি আমরা ইন্টার দিই তাহলে কিন্তু ইন্টার দিলে রো বেড়ে যাচ্ছে, তো এটার ভিতরে দিলে পরে এটা বড় হচ্ছে। কিন্তু আমরা এখান থেকে এই দুইটা সেলের মাঝে যেইটা আছে মাঝে একটা, এটা আলাদা এটা আলাদা করতে চাই, সেক্ষেত্রে এইভাবে করে এমনিতে আমরা ইন্টার দিলেও হবে না। ঠিক আছে, সেক্ষেত্রে কি করতে হবে, সেক্ষেত্রে আমাদের স্লিপ টেবিল এখানে দিলে পরে এটা আলাদা হবে, সেক্ষেত্রে এটা টেবিল আলাদা এটা আলাদা। মাঝে আমরা মন চাইলে আবার কিছু লিখে এটাকে মাঝে নিয়ে আসতে পারি। ঠিক আছে, তো এইভাবে করে স্লিপ টেবিলের কাজ হচ্ছে টেবিলকে আলাদা করার জন্য স্লিপ টেবিল। ওকে, ডিলেটের কথা মনে আছে? ডিলেটের কাজ তো কতদিন দেখাইছিলাম, এটাতে কোনো সমস্যা আছে কারোর? আচ্ছা, তাহলে আমরা এটা মার্জ এটা বুঝলাম, রো অ্যান্ড কলাম বুঝলাম, টেবিল ডিলেটের এখানে বুঝলাম। এখন এখানে চলে আসে, এখানে আছে কিছু অপশন সেল সাইজ। এটা কি আছে? সেল সাইজ। সেল সাইজের ভিতর কি কি আছে? সেল সাইজ এখানে দেওয়া আছে আমাদের একটা সেল, আমরা যে সেলটা আছে এই সেলটার হাইট ওয়েট কতটুকু আছে সেইটা এটা দেখাচ্ছে। এটা আছে লগে টেবিল রো হাইট, আর এটা আছে টেবিল কলাম ওয়াইট, মানে চওড়া, কলামটা কতটুকু চওড়া আছে। এখন এখানে আমি একটা টেবিল নিয়েছি, সেই টেবিলটা আমার নিজের মন মতো একটা সাইজে দরকার। এটা এদিকে চওড়া করতেছি 1 ইঞ্চি, এদিকে 1 ইঞ্চি, তাহলে এই টেবিল এই সেলটা 1 ইঞ্চি, এই যে 1 ইঞ্চি বা 1 ইঞ্চি আছে। এখন যদি মনে করি এখানে যা আছে সবগুলো আমরা ওরকম ভাবে করবো, সব সিলেক্ট করে প্রত্যেকটা সেল 1 ইঞ্চি বা 1 ইঞ্চি আছে। এরকম নিজেদের মন মতো কোনো একটা সাইজ দরকার হলে আমরা এখান থেকে সাইজটা সিলেক্ট করে নিতে পারি। ঠিক আছে, এই সাইজটা এখান থেকে কম বেশি করে নেওয়া যাবে, এবং আমাদের এখানে কোনটা কোন সেলটা কতটুকু সাইজ আছে সিলেক্ট করলে বোঝা যাবে এটা কতটুকু সাইজ আছে। 0.1 আর এটা 0.25, একদম এত কম আছে। আচ্ছা, নিচে আছে অটো ফিট। অটো ফিটটা হচ্ছে কি? অটো ফিটটা হচ্ছে লগে এখানে 3টা অপশন আছে অটো ফিটের। এখানে একটা অটো ফিট কন্টেন্ট, আর একটা অটো ফিট উইন্ডো, ফিক্সড কলাম উইন্ডো। এখন এটা হচ্ছে লগে কি, এটা অটো ফিট কন্ট্যাক্ট, তার মানে হচ্ছে যদি এর ভিতরে কোনো কিছু লেখা থাকে শুধুমাত্র লেখারটুকু জায়গা রেখে বাদ বাকি যে জায়গাটা ফাঁকা আছে ওইটা সব মেকআপ করে এর সাথে মিশে যাবে। আচ্ছা, আরেকটা হচ্ছে কি অটো ফিট উইন্ডো, মানে এখানে আমাদের মার্জিন যেটা আছে মার্জিনের ভিতরে যেটাই আছে এটা এই পাশে মার্জিন আর এই পাশে মার্জিন বরাবর, তাতে যে কটা ঘর আছে যেরকম প্রয়োজন সেরকম হয়ে যাবে। ঠিক আছে, আরেকটা আছে গিয়ে ফিক্সড কলাম উইন্ডো, এখানে হচ্ছে কলামে এখানে ফিক্সড করে রাখা যায়, এখানে যেভাবে আছে এইভাবেই। এখন এখানে এটা আমরা ওইভাবে বুঝতে পারি না, আমরা ভিতরে লিখলে এই জিনিসটা বোঝা যাবে।
থেকে যদি দেখি অটো ফিট কন্টেন্ট মানে এখানে যতটুকু লেখা আছে যে ঘরের ভিতরে ওই লেখাটুকু থাকবে, বাদ বাকিগুলো এই যে এখানে লেখা ছিল না এইগুলো মেকআপ হয়ে ছোট হয়ে চলে আইছে। আর এগুলো লেখা ছিল এই যে লেখাটা যতটুকু ধরবে ততটুকুর ভিতরে জায়গা রাখছে ফাঁকা, এরপরে আর লেখা যায় না, আবার লিখলে পরে সেটা জায়গাটা আরও সরে যাচ্ছে। আরেকটা আসলে লেখা থাকুক আর না থাকুক এই পাশের মার্জিনের সাথে এই পাশের মার্জিন মিলে যাবে, সেটা হচ্ছে কি উইন্ডো। এটা যেমন উইন্ডোজের যে মার্জিনটা আছে এই মার্জিন অনুযায়ী মিলে যাবে। আমরা এটাকে কিন্তু দেখাইছিলাম যে এভাবে ছোট বড় করতে হয় কীভাবে, এটা কিন্তু দেখাইছিলাম না? এটা তো জানা আছে কলাম রো কীভাবে ছোট বড় করতে হয়। আচ্ছা, সেক্ষেত্রে এখানে মূলত আমাদের উপরে কাজটা উপরে দুইটা বেশি কাজে লাগে, যে কন্টেন্ট আর লগে উইন্ডো, কন্টেন্ট আর উইন্ডো এটা, ঠিক আছে? এলাকা অটো ফিট এটা, সেক্ষেত্রে আমরা যদি এমন করি এখান থেকে এদিকে ছোট করে দেওয়ার জন্য, আবার এইগুলো এই টেবিলগুলাই এই টান দিয়ে নিচের দিকে বড় করে দেওয়া যায়। এটা আমরা এই কোনা ধরে যখন এমনিতে তো আমরা এইভাবে ছোট বড় করি, পুরো টেবিলগুলো যদি আমরা একত্রিত করে এবার আপনাদের অটো অ্যাডজাস্ট, তাই না? ডিস্ট্রিবিউট রো, ডিস্ট্রিবিউট কলাম, এখানে যে ডিস্ট্রিবিউট রোটা হচ্ছে এখানে যে রোগুলো আছে এই রোটা আছে অনেক লম্বা, তাই না? এটা একটু লম্বা, এটা একদম চিকুন আছে, সেই ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা রোই সমান হবে। সেই ক্ষেত্রে আমাদের এটা সিলেক্ট করে রো, এখানে আমাদের যে কটা রো আছে প্রত্যেকটা রোই সমান আছে, আছে না? ছোট বড় আছে, এখানে হচ্ছে এটা কত বড়, তাই না? এটা অনেক বড় আছে না? কিন্তু বড় কিন্তু এখানে না, এখানে রো এ একটা দুইটা তিনটা চারটা, এর ভিতরে আমাদের রো হয়েছে, এই জন্য এইগুলো মনে হচ্ছে যে এখানে বড়, কিন্তু এর ভিতরে আরো কয়টা রো আছে, মোট এখানে রো আছে 1 2 3 4 5 6 7টা আছে, ঠিক আছে? এই জন্য এখানে আবার যদি আমরা এখানে কলাম যদি করতে চাই, কলামটা হবে না, কারণ এখানে কলাম কম বেশি আছে। এই কম বেশি কলাম থাকলে বা রো কম বেশি থাকলে সেক্ষেত্রে ওইগুলা একই সাইজ হইতে চায় না এইভাবে করে। শুধুমাত্র আমাদের তখনই হবে যখন আমাদের প্রত্যেকটা রো বা কলাম প্রত্যেকটা লাইনে সমান থাকবে। প্রত্যেকটা লাইন সমান থাকলে তাহলে সেক্ষেত্রে কোনোটা ছোট বড় থাকলে পরে সেটা ছোট বড় করা যাবে। এখানে দেখা গেলো এমন হলো যে আমরা এখান থেকে একটা ছোট বড় করলাম, এ ছোট বড় হয়েছে না? এইখানে যেগুলো আছে সবগুলো সমান করার জন্য সিলেক্ট করে ডিস্ট্রিবিউট রো, এখানে ডিস্ট্রিবিউট কলাম, তাহলে এখন সবগুলো সমান আছে। আবার যদি আমরা এই নিচের দিকে ধরে এই টেবিলটাকে আমরা এইখানে ধরে আমরা এইটা যদি একটা টান দিই, যে কোনো একটা দাগ টান দিলে একটা বড় হবে। আমরা যদি এখান থেকে এই নিচের দিকে ধরে টান দিই তাহলে পুরো টেবিলটাই বড় হয়ে সমানভাবে বড় হয়ে চলে আসবে। এইভাবে করে টেবিল এভাবে বড় করা যাবে, কিন্তু কিন্তু কোনো একটা দাগ টান দিলে পরে যে কোনো একটা টেবিলে একটা রো বা একটা কলাম ছোট বড় হবে। কারণ যাই হয়েছে যতটুকু বড় হয়েছে সবগুলো সমান করতে গেলে আমাদের ডিস্ট্রিবিউট রো আছে আর ডিস্ট্রিবিউট কলাম আছে, সেক্ষেত্রে একদম সবগুলা সেল সমান, ঠিক আছে? এটা হচ্ছে লোকে সাইজ এবং ডিস্ট্রিবিউটের ক্ষেত্রে। এখানে আসতেছে আমরা অ্যালাইনমেন্ট, আমরা এখানে হোমের এখানে বলছিলাম না যে এখানে লেফট রাইট সেন্টার, এখানে ছিল লোকে আমাদের পেজের ক্ষেত্রে, আর এখন এখানে আসতেছে আমাদের লেআউটে আসতেছে লোকে সেলের ভিতরে। আমরা এখানে যদি লিখি লেখাটা শুরু হচ্ছে উপর থেকে, এই লেখাগুলো উপর থেকে নিচের দিকে আছে, এইটাকে আমরা যদি করতে চাই এখানে একটা সেলের 9টা স্থান আছে। একটা আসলে একদম লেফটের টপে মানে একদম উপরে, বাম পাশের উপরে, বাম পাশের সেন্টারে, বাম পাশের একদম নিচে, আর আসলে সেন্টারের উপরে, সেন্টারে একদম মাঝে, আবার সেন্টারের নিচে।
এরকমভাবে 9টা অপশন আছে। সেক্ষেত্রে আমরা যদি এভাবে করে মনে করি সব মিডিলে দিতে, তাহলে এটা দিলে একদম মিডিলে হবে। যদি আমরা এখানে লেফটে দিই তাহলে এইখানে উপর নিচে ফাঁকা থাকতেছে লেফটের মিডিলে, এটা দিলে পরে লেফটের একদম নিচে। এরকমভাবে এটা ছিল সেলের ভিতরে। আগে আমরা যখন দেখছি ওটা পেজে ছিল, পেজেরও 3টা একদম লেফটে, উপরে, মাঝে, নিচেই দেওয়া যায়, আবার মিডিল থেকে 3টা অপশনে দেওয়া যায়, রাইটেও 3টা অপশনে দেওয়া যায়। এরকমভাবে এটা হচ্ছে সেলের অ্যালাইনমেন্ট, যেগুলা সেলের উপরে, নিচে নাকি মিডিলে থাকবে সেইটার ক্ষেত্রে এখানে 9টা অপশন আছে, যেটা যার যেরকম প্রয়োজন সেটা সেভাবে করে নিতে পারবে। সেক্ষেত্রে সবগুলো একত্রিতভাবে নিতে গেলে সবগুলো একবারে সিলেক্ট করে তারপরে কাজ করতে হবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে আসছে টেক্সট ডিরেকশন। টেক্সট ডিরেকশনটা কি? আমাদের এই লেখাগুলো আছে লেফটের থেকে রাইটে, তাই না? সবসময় মানে বাম থেকে ডানের দিকে লেখা, অত অনেক সময় দেখা গেলো এমন হতে পারে ডান থেকে বামের দিকে লেখা, কিন্তু এখানে লেখাটা যেভাবে আছে আমি এইভাবে না লিখে উপর নিচে করে দেব, লেখা যাবে না। কোনো একটা ঘরে আমার যে লেখাটা আছে উপর নিচে করা দরকার, সেক্ষেত্রে এখানে আছে টেক্সট ডিরেকশন, এখানে দিলে পরে লেখা এইভাবে করে ঘুরে যাচ্ছে। এটাতে ক্লিক দিলেই তিনটা পজিশনে ঘুরবে, একটা উপর নিচেই, একটা নিচের থেকে উপরে, আরেকটা আছে বামের থেকে ডানে, এইভাবে করে 3টা পজিশনে ঘুরবে, কিন্তু একদম নিচেই থেকে উপরের দিকে উল্টো ফিরে লেখা ওইভাবে হবে না। ঠিক আছে? এইভাবে করে টেক্সট ডিরেকশনের কাজ আছে এইভাবে। এর ভিতরে কোনো সেলের ভিতরে লেখা ঘুরাইতে গেলে পরে এমনিতে আমরা যতই চেষ্টা করি ঘুরানোর জন্য ঘুরবে না, এর ভিতরে লিখতে গেলে এই লেখাটা ঘুরাইতে গেলে টেক্সট ডিরেকশন থেকে এইভাবে করে ঘুরাইতে হবে। ঠিক আছে? এরপর আছে সেল মার্জিন। সেল মার্জিন হচ্ছিল কি, সেলের পিছে ভিতরে জায়গা চারপাশে কতটুকু মার্জিন থাকবে। আমরা প্রথমে একটা পেজ নিছি, পেজের চারপাশে একটা মার্জিন আমরা রাখছি না? আমাদের পেজটা কিন্তু এইখানে শুরু, একদম নিচে এই পর্যন্ত শেষ, আর এদিকে এই পর্যন্ত, এদিকে এই পর্যন্ত যে সাদা জায়গাটা আছে এটা পুরো একটা পেজ। কিন্তু আমাদের লেখা হচ্ছে কিন্তু পেজের চারপাশে জায়গা একটু ফাঁকা রয়ে গেছে। আমরা যে একটু মার্জিন রেখে দিছি, ওই মার্জিনের বাইরে লেখা হবে না, মার্জিনের ভিতরে লেখাটা হবে। সেরকমভাবে আমরা যে সেলটা নিছি, সেলের চারপাশে একটা মার্জিন আমরা এখানে নিতে পারি, যে কতটুকু সেলের চারপাশে কতটুকু জায়গা ফাঁকা রাখবো। সেল মার্জ এখানে দিয়ে আছে 0 করে দেওয়া, যে একদম দাগের সাথে থাকবে। আমরা সব যদি 0 করে দেই, একদম দাগের সাথে লেখা আছে। ঠিক আছে? কিন্তু অধিকাংশ জায়গায় দাগের সাথে লেখা থাকে না, বেশিরভাগ ক্ষেত্রে হালকা একটু দেওয়া থাকে। এটা আমরা যদি মনে করি দাগের সাথে মিশে লেখা থাকে, তাহলে দাগের সাথে মিশে গেলে লেখাটা কেমন হয়। এই জন্য এখান থেকে আমরা একটু জায়গা যতটুকু ফাঁকা রাখার দরকার ততটুকু আমরা ইচ্ছা করে ফাঁকা করে নিতে পারবো, এখান থেকে যে সেলের চারপাশে কতটুকু জায়গা ফাঁকা থাকবে। 0.03 দেওয়া আছে। এখন কিন্তু দাগের থেকে হালকা একটু সাইডে জায়গা রয়েছে। এরকমভাবে জায়গা যতটুকু, অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রে এরকম যেটুকু উইন্ডোজে থাকার দরকার থাকে, তারপরে কম বেশি করা লাগলে আমরা এখান থেকে টেবিল সেল মার্জিসের থেকে এখান থেকে আমরা নিয়ে টেবিল অপশনে যাইয়ে টপ বাটন লেফট রাইট, উপরে নিচে ডান পাশে বাম পাশে কতটুকু জায়গা ফাঁকা দরকার আমরা ততটুকু আমরা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবো। ঠিক আছে? তারপর আসতেছে এখানে শর্ট। এটা ক্ষেত্রে আমরা এর আগে একদিন দেখাইছি, মানে A to Z আর Z to A, তার মানে ছোট থেকে বড়, বড় থেকে ছোট। ঠিক আছে? সেরকম ভাবে ওই যে এটাকে বলছিলাম না, এটা হলো না, কেন হলো না বলতে পারো কেউ? এটা উপর নিচ করে ছোট বড় একসাথে হচ্ছে না, এটা এই জন্য হচ্ছে না কারণ এটা হলো টেবিলের ভিতরে রয়েছে। এখন টেবিলের ভিতরে উপর নিচ করা যাচ্ছে না, এটা আমাদের যাবে যদি এই টেবিলে একটা, প্রত্যেক টেবিল বা টেবিল যদি আলাদা করা যায় তাহলে হয়তো বা নিতে পারে।
এখানে দিতে হবে। হ্যালো, দোকানে ক্লাস নিতেছি, দোকানে ক্লাস নিতেছি, একটু পরে আসেন, ক্লাস শেষ হোক। আধা ঘন্টা, আধা ঘন্টা। এখানে দিয়েছে টেক্সট, এখানে আমাদের যদি নাম্বার সরাইতে হয় তাহলে এখানে নাম্বারিং ক্লিক করতে হবে, ওকে দিলে আসছে না। এগুলো মুছে দিলে হয়তো আসতে পারে, এই লেখাগুলো যে কোনো একটা সিলেক্ট করতে হবে। ভিতরে এভাবে করে আসছে না। এটা এইভাবে এখান থেকে আসতেছে না, এটা লগে আলাদা বাইরে হইতে হবে, সেক্ষেত্রে হয়তো হবে। ঠিক আছে, তাহলে এখানে মোটামুটি আমাদের লেআউটের ভিতরে যেগুলো ছিল, লেআউটের কাজ মোটামুটি শেষ। ডিজাইনের ভিতরে কিছু কাজ কতদিন দেখাইছিলাম, ডিজাইনের কাজ এগুলো যা দেখাইছিলাম সব ওকে হয়েছে না? কোনো সমস্যা আছে এখানে ডিজাইনের কাজে? এখানে শুধু ডোর টেবিল, ইরেজার, তারপর হচ্ছে লগে লাইন কালার, পেন কালার, পেন সাইজ, পেন স্টাইল, তাই না? লাইন স্টাইল, লাইনগুলো কোন স্টাইলে লাইনগুলো নেব এবং লাইনে ছোট মোটা হবে না চিকন হবে সেটার জন্য। আর এখানে আছে কালার, কোন কালারের তাকগুলো নেব। আচ্ছা, এখানে দেখাইছিলাম বর্ডার, কোন ধরনের বর্ডার, কোন পাশের বর্ডারটা লাগবে কোনটা লাগবে না সেগুলো। তাই টেবিলের কাজ কি ওকে? এই টেবিলের কাজে কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, টেবিলের কাজে সমস্যা না থাকলে আমরা সামনের দিকে আগাবো। ঠিক আছে, তাহলে আমাদের এখানে টেবিলের কাজ শেষ। আমরা চলে যাই পিকচারে। পিকচারে কিছু কাজ দেখি আজকে। পিকচারের কাজ হচ্ছে এখানে ইনসার্টে আসার পরে যে পিকচার আছে, আমরা এই পেজের ভিতরে একটা ছবি আনবো, সেই ছবিটা আনিয়ে ছবিটার কাজ করব। ছবিটা একটা বসাবো, অনেক সময় আমরা সিবি টিভি করলে পরে সিবির উপরে ছবি বসাইতে হয়। আমরা ওয়ার্ডের কাজ করি, সিবির কাজ করছি, সিবি অথবা জীবন বৃত্তান্ত যেটাকে বলে বাংলায়, ওটা বললে পরে ওখান দিয়ে ওর উপরে ছবি বসাইতে হবে একটা। সব লেখালেখি ঠিক আছে, কিন্তু যে কার সিবি তার একটা ছবি বসানোর দরকার। সে ছবি বসাইতে কীভাবে সেটা আমরা দেখি একটু। এখানে আছে ইনসার্ট, ইনসার্ট থেকে আসতে হবে পিকচারে। পিকচারে ক্লিক দিলেই এখানে আমাদের পিকচারগুলো কোথায় আছে সেখানে একটু খোঁজ করতে হবে। এই পিকচারটা হচ্ছে আমাদের কম্পিউটারে যে পিকচারগুলো রাখা আছে সেই পিকচারগুলো আমরা এখান থেকে নিতে পারবো। পিকচার কোথায় আছে আমরা দেখি, ডেস্কটপের পিকচার আছে নাকি দেখে নেই। আচ্ছা, ডেস্কটপে একটা পিকচার আছে, কয়েকটা পিকচার আছে, আমরা এটাই নিলাম। এখানে সিলেক্ট করছি, এখানে ইনসার্ট অপশন আছে, পিকচার সিলেক্ট করলাম, ইনসার্টে আসবো। ইনসার্টে আসলে পিকচারটা এখানে আসছে, কিন্তু আসার পরে এই পিকচারটা আমরা সরানোর চেষ্টা করতেছি কিন্তু কোনোভাবে সরতেছে না, পিকচারটা সরতেছে না। এটা যদি মূলত আমাকে সরাইতে, আমরা এখানকে চাইতে আমরা এই কর্নারে নিয়ে বসাবো ডান পাশে, সেটা সরাবো কিভাবে সেটা একটু খেয়াল করে। আমরা এই পিকচারটা আসার পরে পিকচার সিলেক্ট করা আছে, টেক্সট ওয়ার্পিং, টেক্সট ওয়ার্পিংয়ে ক্লিক দেওয়ার পরে এখানে আসছে কয়েকটা অপশন। এই অপশনের ভিতর থেকে আমরা ইন ফন্ট অফ টেক্সট, কি আছে ইন ফন্ট অফ টেক্সট, এইটা দেওয়ার পরে আমরা ছবিটাকে যে কোনো দিকে মুভ করতে পারবো। ক্লিক দিয়ে ধরেই যেদিকে মুভ করা সেদিকে মুভ করলেই ছবিটা সরবে। তার আগে কিন্তু আমরা মুভ করার চেষ্টা করছিলাম, মুভ হচ্ছিল না। এখন আমরা টেক্সট ওয়ার্পিংয়ে যাই, ইন ফ্রন্ট অফ টেক্সট দেওয়ার কারণে এখন ছবিটা মুভ হচ্ছে, সরাচ্ছে, সরতেছে। ছবিটাকে বড় করার প্রয়োজন হলে পরে যে কোনো কোণা ধরে ক্লিক দিয়ে ধরে টান দিলেই বড় হবে, যে কোনো সাইডে টান দিলে সেই সাইডে বড় হবে। উপরে নিচের দিকে দরকার হলে পরে মাঝের যেই অপশনগুলো আছে ওই মাঝের অপশনে ধরে টান দিয়ে নিচের দিকে বা উপরের দিকে দিলে উপর নিচে বড় হবে। আর একদম দুই দিকেই সমানভাবে যদি বড় হইতে হয় সেক্ষেত্রে যে কোনো কোণায় ক্লিক দিয়ে ধরে সেদিকে টান দিলেই বড় হবে।
আবার ছোটো করা রাখলে ভিতরের দিকে চাপ দিতে হবে, তাহলে ছোটো হবে। ঠিক আছে। আচ্ছা, এখন পিকচার আনার পরে আমাদের ফরম্যাটটা কি ছিল আগে? মেনু বারে যায় যে ফরম্যাটটা অপশন আইছে, মেনুটা আইছে, মেনুটা আগে ছিল? আছে, ফরম্যাটটা আছে। এখন ছবি সিলেক্ট করি নাই, বাইরে ক্লিক করলে কি ফরম্যাটটা আছে? নাই। যখন ছবি ক্লিক করতেছি তখন ফরম্যাটটা আসতেছে, তাই না? তার মানে বুঝতে ফরম্যাটটা হচ্ছে শুধু পিকচারের কাজ। এই পিকচারের সব কাজ হচ্ছে ফরম্যাটের ভিতরে। এই জন্য পিকচার আনলে পরে এই ফরম্যাট অপশনটা আসে, পিকচারের বাইরে চলে গেলে তখন ফরম্যাট অপশনটা আসে না। ঠিক আছে। তাহলে এই আমরা ছবি ক্লিক করলাম, ছবি ক্লিক করার পরে যে ফরম্যাট আসে, ফরম্যাটের ভিতরে যত ফাংশনগুলো আছে সমস্ত ফাংশনটাই হচ্ছে পিকচারের কাজ। এখানে প্রথমে আছে ব্রাইটনেস। ব্রাইটনেসের এখানে আমরা যদি দেখি, ব্রাইটনেস কম বেশি করা যাবে। সাদা উপরের দিকে দিলে লাইট বাড়তেছে। আর এটা নর্মালে জিরো, যেটা আমরা যে অবস্থায় নিচি পিকচারটা সেই অবস্থায় আছে। এখান থেকে যদি আমাদের লাইট বাড়াইতে হয় তাহলে উপরের দিকে গেলে আস্তে আস্তে লাইট বাইরে সাদা হচ্ছে। আর লাইট কমাইতে চাইলে সেক্ষেত্রে নিচে দিয়ে মাইনাসে যাইতে হবে, -10%, -20%, এরকমভাবে মাইনাসে গেলে আস্তে আস্তে করে ব্রাইটনেস কমে যাবে। ঠিক আছে। এখানে ফরম্যাট পিকচার এখানে দেওয়া আছে, ব্রাইটনেস কম বেশি করা যাবে। আমরা ব্রাইটনেস বাড়াইতেছি, এখান থেকে বাড়াই, বড় হচ্ছে আস্তে আস্তে। আমাদের এখানে ছিল গিয়ে 10%, 20% এরকমভাবে ছিল। আমার নর্মালি এটা ছিল, এখান থেকে কিছু অপশন দেওয়া 10, 20, 30, 40, এখানে 10, 20, 30, 40, এর মাঝে যেটা আছে আমার 15% দরকার কম বেশি করে। তাহলে সেক্ষেত্রে এখানে যাওয়ার পিকচার কারেকশন, এখানে ব্রাইটনেস আছে এবং কন্টেন্টস আছে, এখান থেকে আমরা কম বেশি করে রিসেট পিকচার। রিসেট পিকচার হচ্ছে পিকচার প্রথম আমরা যেভাবে আনছিলাম ঠিক সেইভাবে। আর এর ভিতর যদি কাজ করে করি, আমরা এখান থেকে যদি কিছু কাজ করি, কাজ করে রাখলাম, এগুলো আমাদের এই কাজের এইভাবে আসলো। আর যদি আমরা এখান থেকে যাই যদি আগের অবস্থায় আনতে চাই, এখানে দিয়ে আছে রিসেট পিকচার, এখানে দিলেই মেন অরিজিনাল যে পিকচারটা আমরা আনছিলাম সেই পিকচারে চলে আসবে। এখানে আছে রিকালার। এই ছবিটাকে আমরা সাদা কালো করতে পারবো, যে কোনো ধরনের কালার আমাদের এখান থেকে করা যায়, যে কোনো এক কালার। হ্যাঁ, সাদা করতে হবে, চেহারা সাদা, সেটা পিকচারে দেয়, ফটোশপে যে করতে হবে। এখানে এই ছবিটা শুধুমাত্র ব্রাইটনেস কম বেশি করা যাবে। ঠিক আছে। এটা মূলত ফটোশপের কাজ, ছবির কাজ সব ফটোশপে, কিন্তু এখানে যেই পিকচারটা আনলাম এই পিকচারটাকে হালকা একটু লাইট কম বেশি করা যাবে সেটার ক্ষেত্রে এখানে। কিন্তু এই এরপরে একটা দাগ আছে, দাগটা ঘষে উঠাই দিবা, এখানে একটু ওই ভুরুটা কালো করবা, তারপর দেখা গেলো এখানে একটু ওই চোখটা একটু কালো করবা। এটা কিছু করতে গেলে ফটোশপে যে কাজ করতে হবে। এই ধরনের কোনো কাজ করতে গেলে পরে ফটোশপে করতে হবে। একটু ক্রিম মাখাই দিবা খালি ফেসটাতে, ফটোশপে করা লাগবে। কিন্তু এখানে পুরো ছবিটার কিছু কাজ করা যাবে, পুরো ছবিটা থেকে শুধুমাত্র আলাদা একটা জিনিস ধরে কাজ করা যাবে না। পিকচারটা আনছে, এই পিকচারটাকে একটু লাইট করে সাদা করবো, অথবা একটু লাইট বেশি হয়ে গেছে, জ্বলে গেছে, এটাকে একটু আমরা এই ব্রাইটনেসটা কমাই দেবো, তাহলে সেক্ষেত্রে কম বেশি করা যাবে ওইভাবে পুরো পিকচার ধরে। কিন্তু এই মুখের উপর একটা দাগ আছে, দাগটা সরাবো, ওখানে একটু ওই চোখের নিচে কালো বসছে, কালোটা একটু ওই দেখা ঘষে একটু সাদা করে দেবো, এটা করা যাবে শুধু ফটোশপে যায়। ফটো মানে ছবির কাজ করা যায় শুধুমাত্র ফটোশপের কাজ। ফটোশপের কাজ হচ্ছে ছবির সব ধরনের কাজ করা। ওখানে গেলে পরে যত ধরনের যত সমস্যা হোক ওখান থেকে সব ছবি ঠিক করা যায়। অনেক সময় যারা আমরা এমনি ছবি তখন মোবাইলে তুলি, ওই ছবিটাকে কাজ করে সুন্দর মতো করা, একটু ভালো লাইট মাইট দিয়ে একটু সেই সোনোটোনো মাখায় ই করে দিয়ে ফ্রেশ করা, সেটা করা শুধুমাত্র ফটোশপে যে করা যায়, অত ফ্রেশ কাজ। কিন্তু এখানে জাস্ট আমাদের এই কাট করে নিয়ে আইসি না, এই কাট করে এই ছবিটা এইভাবে কাটিয়ে নিয়ে আইসি, এই ছবিটা কাট করার জন্য আমাদের ফটোশপে কাট করতে হয়। এখানে জাস্ট এতটুকু করা যায়। ছবিগুলা ওই যে বললাম যদি ব্রাইটনেসটা একটু কম বেশি করা যায়, কোনো এক কালার এখানে করা যায়।
যেমন মনে হয় আমরা অনেক সময় দেখা গেলো যে মাঝে একটা লোগো, শুধু ছবি, এটা আমাদের এই ছবি না, আমরা যে কোনো ছবি, কোনো একটা কোম্পানির লোগো হইতে পারে, মোট কথা জেপিজি কোনো ফরম্যাট হইলে পরে সেইখান থেকে কাজ করার জন্য সেটা এইভাবে করে কাজ করা যায়। অনেক সময় দেখা গেলো কিছু কিছু কাজ আমরা এমনভাবে নেই, কিছু একটা কাগজ দেখি যে মাঝে একটা কিছু দিয়ে লেখা আছে, কিন্তু তার উপর দিয়ে লেখাটা বোঝা যাইতেছে ভালো, কিন্তু ভিতরে আফসা একটা জিনিস আছে, সেটাকে বলো ওয়াটার মার্ক। এইটা যদি আমরা দিয়েই এখানে এইভাবে বড় করে দিলাম, দিয়ে মাঝে দেওয়ার পরে যদি আমরা এর উপরে কিছু লেখা লিখি, তো লেখাটা ভালো স্পষ্ট বোঝা যাবে, কিন্তু এইটা আফসা আফসা কিছু নিচে একটা আছে, আফসা বোঝা যায়, তাই না? অনেক সময় দেখা গেলো যে ওয়াটার মার্ক দেওয়া হয়, সেই ওয়াটার মার্ক সিস্টেমটা হচ্ছে এরকমভাবে, যেগুলো ছবিও যদি মন চাইলে এখানে কালার আছে, কালার থেকে এইভাবে এটা হচ্ছে ওয়াটার মার্ক কালার। ঠিক আছে, এইভাবে করে আর এমনিতে জন্য অন্য যে কোনো কালার প্রয়োজন হলে কালারগুলো এখান থেকে সিলেক্ট করে নেওয়া যায়। এটা হচ্ছে রিকালার। এটা হচ্ছে চেঞ্জ পিকচার। এই পিকচারটা বাতিল করে এখানে অন্য একটা পিকচার বসানোর জন্য চেঞ্জ পিকচারে যাইয়ে ডেস্কটপ বা যেখানে আমার ছবি আছে সেখান থেকে একটা ছবি নিলাম, এখানে বসাই দিলে ওটার পরিবর্তে এটা বসে যাবে। আচ্ছা, এখানে আছে কিছু ফ্রেম। এই ছবিটাকে কোনো একটা ফ্রেমে করতে গেলে এইভাবে কিছু ফ্রেমের অপশনে দেওয়া আছে। হ্যাঁ, এটা আলাদা কাটা যায়, সেটা যদি যদি আলাদা আলাদা করতে হয় সেক্ষেত্রে আমরা ক্রপে যাব, ক্রপে গেলে আলাদা কাটা যাবে, সেটা যাই দেখতেছি। আচ্ছা, এখানে আসলে কিছু ফ্রেমে কোয়ালিটির আছে যে এই ছবিটাকে এই অপশনে এই স্টাইলে নেওয়ার জন্য। এখানে আসলে গিয়ে পিকচার শার্প, এখানে যে কোনো অপশনের ভিতরে যদি আমরা ছবিটা নিতে চাই নেওয়া যাবে। পিকচারটাকে ওই ফরম্যাটের ভিতর নেওয়ার জন্য এইভাবে করে শার্পের যে কোনো স্টাইলে নেওয়া যাবে। ঠিক আছে। আচ্ছা, পিকচার বর্ডার। পিকচারে যদি আমরা চারপাশে বর্ডার দিতে চাই সেক্ষেত্রে কোন ধরনের বর্ডার দেব, আমরা এখান থেকে সেই বর্ডারগুলো দিতে পারবো। পিকচার ইফেক্ট। ঠিক আছে, এখানে পিকচারের অনেক কাজ আছে, কোনটা কোনটা হবে সেটা আমরা এখান থেকে দেখে নিতে পারবো। আচ্ছা, এরপর আসছে পিকচার পজিশন। ঠিক আছে, পিকচার পজিশনের এখান থেকে আমাদের এই পিকচারটা পেজের কোন জায়গা থাকবে, এখানে 9টা অপশন আছে, একদম লেফটের উপরে, লেফটের মিডিলে, লেফটের রাইটে। এটা হচ্ছে পেজের উপরে, মিডিলে, একদম নিচে, এই পাশে হচ্ছে রাইটে। আমরা এমনি এখান থেকে সরাইও দিতে পারি, তাই না? আমরা যদি এবার সরাই দিই তাহলে এটা যদি আমরা বলি মিডিলে আছে, ঠিক মিডিলে আছে কিনা এটা ওইভাবে বোঝা যায় না, সেই ক্ষেত্রে আমরা যদি একদম এইভাবে মিডিলে দেই তাহলে পেজের ওখান থেকে মিডিলে চলে আসবে। পেজের ঠিক মিডিলে দিতে গেলে এটা হচ্ছে একদম মিডিলে, চার পাশের মাঝে একদম। এখানে অনেক অনেক অপশন আছে, অপশন কোনটার কি কাজ এটা আস্তে আস্তে কাজ করে করে আমাদেরকে দেখে নিতে হবে।
আচ্ছা, আমরা যেটা দেখাতে যাচ্ছিলাম এটা হচ্ছে কি, আমরা খেয়াল করে দেখি এখানে যে লেখাটা উপরে দেখা যাচ্ছে, ছবিটা নিচে লেখা উপরে, এটা হচ্ছে কি আমরা যদি এমন মনে চাই এখানে আসলে কি বিহাইন্ড টেক্সট, এটা দিলে পরে টেক্সট উপরে মানে লেখাগুলো উপরে, নিচে পিকচার থাকবে। আর ইন ফ্রন্ট অফ টেক্সট মানে হচ্ছে যে ইন ফন্ট, ছবিটা ফন্টে থাকবে, অফ টেক্সট নিচেই লেখা থাকবে। এটা দিলে পরে এখানে আমাদের এই ছবিটা আনলাম, এই ছবিটা হচ্ছে কি আমরা যদি ইন ফ্রন্ট অফ টেক্সট দেই তাহলে উপরে ছবি থাকবে, নিচেই লেখা। আর একটা অপশন হচ্ছে কি বিহাইন্ড টেক্সট, নিচে ছবি উপরে লেখা, ঠিক আছে। তো এরকমভাবে আমাদের লেখার নিচে যদি ছবি দিতে হয় তাহলে বিহাইন্ড টেক্সট দিতে হবে। আর যদি আমাদের যদি উপরে ছবি নিচে লেখা থাকে তাহলে ইন ফ্রন্ট অফ টেক্সট। আরেকটা আসলে টপ অ্যান্ড বটম মানে লেখার ছবির উপরে আর নিচে লেখা থাকবে, এই ডান পাশে বাম পাশে লেখা থাকবে না, ঠিক আছে। এখানে দিয়ে আসলে গিয়ে টপ অ্যান্ড বটম মানে লেখাটা হবে উপরে থাকবে নিচে থাকবে, মাঝে ছবি যে লাইনে আছে এই লাইনে লেখা থাকবে না। আরেকটা হচ্ছে স্কোয়ার, হ্যাঁ স্কোয়ার হচ্ছে মাঝে থাকবে ছবি, চারপাশ দিয়ে লেখা থাকবে, সেটা হচ্ছে কি স্কোয়ার। অনেক সময় দেখা গেলো পত্রিকার মাঝে ছবি আছে, তার চারপাশ দিয়ে লেখা আছে, সেই ক্ষেত্রে এরকমভাবে ছবি বসানো যাবে, ঠিক আছে। এটা হচ্ছে গিয়ে ছবির বসানো পজিশনটা করার জন্য, উপরে লেখা নিচে ছবি, নিচেই লেখা উপরে ছবি, এরকমভাবে এইগুলো এখান থেকে করা যাবে, ঠিক আছে। সেন্ড টু ব্যাক, ব্রেন টু ফন্ট, এখানে কি আছে এটার ভালো জানা নাই, এটা জানি না এটার কি কাজ। এখানে হচ্ছে ক্রপ, ছবি কাটা। আমরা যদি এটা ছবিটাকে এইভাবে ছোট করি তাহলে পুরো ছবিটা ছোট হচ্ছে, তাই না। কিন্তু আমরা ওকে একজন বললো যে আমরা দুইটা আলাদা করতে চাই, ছবি দুইটা। আচ্ছা, ছবি দুইটা আলাদা করতে আমরা এটা একটা আলাদা করব। এখানে সিলেক্ট করে ক্রপে ক্লিক দিলাম, আমি শুধুমাত্র সিলেক্টটা আলাদা করে ফেলতেছি উপর থেকে নিচের থেকে। আমরা যদি কোনা ধরে এইভাবে দিই তাহলে এইভাবে দুই পাশ থেকে ছোট হয়ে আসতেছে। আগেরটার মতো কিন্তু ছবি ছোট হচ্ছে না, জাস্ট যেটুক নেওয়ার দরকার সেইটুকু আমরা নিয়ে রাখলে এইটুকু চলে আসতেছে, ঠিক আছে। তাহলে এটা একটা কাটে এখানে কাট করে আমরা শুধু এই ছবিটা রাখলাম। কিন্তু আবার যদি আমাদেরকে আলাদা একটা ছবি নিলাম, সরাই নিলাম, এটা আমি যেভাবে সরালাম কন্ট্রোল অল্টার ধরে, কন্ট্রোল অল্টার ধরলে এখানে প্লাস চিহ্ন আসে না একটা, ওই যে কার্সারের এখানে কন্ট্রোল ধরলেই আসে প্লাস চিহ্ন, তার মানে আরেকটা হবে। অল্টার ধরে কন্ট্রোল ধরে সরাইলে পরে আরেকটা ছবি আসবে। কারণ এইটাতে যদি মনে করি আমরা ওই মহিলার ছবিটা আনবো এখানে, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে এই ছবিটাকে আগে রিসেট পিকচার করতে হবে, কারণ আগে যে অবস্থায় ছিল সেই অবস্থায় আনতে হবে। আনার পরে এখান থেকে আমরা এই পুরুষটাকে হাইড করে দিতেছি, শুধু মহিলাটাকে রাখবো, ঠিক আছে। আলাদা আলাদা হয়ে গেছে। মূলত এটা হচ্ছিল কি এরকম ভাবে এই আলাদা করা বা জোড়া লাগানো একসাথে করা, এটা হচ্ছিল গিয়ে ফটোশপের কাজ। কিন্তু কিছু কিছু কাজ এখান থেকে এইভাবে করে করা যায়, সেটা করলাম। কিন্তু ভালোভাবে পুরোপুরি ক্লিয়ার নিজের মন মতো ছবির কোনো কাজ করার দরকার হইলে সেটা ফটোশপে যায় করতে হবে। আমাদের লেখালেখির কাজ আমরা যখন ওয়ার্ডে করি, ফটোশপে কিন্তু ওইভাবে মন মতো লেখালেখি করা যায় না। কিছু লেখা যায় কিন্তু সেটা এখানে যেরকম সুন্দর মতো কপি পেস্ট করে আবার ইন্টার দিয়ে নিচের লাইনে যাইয়ে আবার স্টাইল করে করা যায়, সেক্ষেত্রে ফটোশপে ওরকমভাবে করা যায় না। ফটোশপে ছবির ফল লেখা যায়, সেই লেখা ঠিক করতে স্টাইল করতে টান দিলে অন্যদিক হয়ে যায়, বিভিন্ন ঝামেলা হয়। তো সেরকমভাবে লেখালেখি কাজ করার জন্য যেমন ওয়ার্ড সফটওয়্যারটা পারফেক্ট, এটা শুধু কাজ হচ্ছে লেখালেখি করা, আর ফটোশপের কাজ হচ্ছে শুধু ছবির কাজ করা। এই জন্য সব সফটওয়্যারের ভিতরে সব কম বেশি কাজ করা যায়, কিন্তু যেটার যে কাজ সেটা সেখান থেকে ভালোভাবে করা যায়। ফটোশপের কাজটা ছবির কাজটা ফটোশপে ভালোভাবে তো করা যায়, আর ওয়ার্ডের কাজটা লেখালেখির কাজটা ওয়ার্ডে ভালো করে করা যায়। তো এখানে কিছু কিছু অপশন আছে, এই জন্য মোটামুটি এইভাবে কিছু কাজ করা যায়, ঠিক আছে। এখানে আসলে ছবির সাইজ আমরা তো ক্রপ করলাম, কিন্তু সেই ছবিটা কতটুকু সাইজের আছে সেই সাইজটা এখানে উঠে আসে। এখন আমার কতটুকু দরকার
এটা হচ্ছে লাগে 1.6 আর এটা 1.14। পাসপোর্ট সাইজের মাপ হচ্ছে লাগে এটা একদিকে ছোট করলে হয়ে যাচ্ছে। এই ঠিক মতো পাসপোর্ট সাইজের মাপটা এখানে দেওয়া যাচ্ছে না। এটা ফটোশপে সুন্দর মতো দেওয়া যায়। এটা একটু একদিকে ছোট করলে আরেকদিকে ছোট হয়ে যাচ্ছে, একদিকে বড় করলে আরেকদিকে বড় হয়ে যাচ্ছে, এরকমভাবে ছোট বড় হয়ে যাচ্ছে। তো এই জন্য মূলত আমাদের কাজগুলো ফটোশপের মেন কাজ হচ্ছে লোকে আমাদের ছবির কাজ হচ্ছে ফটোশপে। ঠিক আছে, এখন এটা হচ্ছে ক্রপ করলাম, এখানে আসছে লোকে রোটেট। এই ছবিটাকে আমরা ঘুরাইতে চাই, এমনি অল্পটু ঘুরাইতে গেলে আমরা এই পাশ ধরে ঘোরানো যাবে না। এখানে যেই উপরে গোল চিহ্নটা আছে, কারসার যখন এখানে আসলে গোল চিহ্ন হয় তখন সেক্ষেত্রে ক্লিক দিয়ে ধরে যে কোনো একদিকে ঘোরানো যাবে। সব দিকেই মন চাইলে নিজের মন মতো ঘুরাই নেওয়া যাবে। কতটুকু অ্যাঙ্গেলের দরকার অতটুকু অ্যাঙ্গেলে ঘোরানো যাবে। এখানে আছে লোকে 90 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি রোটেট, এইভাবে উপর নিচে করে ছবি করা যাবে। এমনিতে এই পাশে আছে না এইগুলা, এটা কিন্তু এই পাশে ঘুরে গেছে এরকম ভাবে। এর বাইরেও যদি মনে হয় যে আমি আমার মন মতো কিছু ডিগ্রি দিয়ে ঘুরাবো, এখানে অপশন দেওয়া আছে। এখানে আমি যে রোটেশন দেওয়া আছে, রোটেশন এখানে আমি যত করতেছি সেরকম ভাবে ছবি ঘুরে যাচ্ছে। ঠিক আছে, এরকম ভাবে আমাদের এখান থেকে সব কাজ করা যাবে। এই হচ্ছে মোটামুটি পিকচারের কাজ। এর ভিতরে যেগুলো দেখাইলাম আরো অনেক কাজ আছে, মোটামুটি আমরা যখন করতে যাই আস্তে আস্তে করে দেখে সব ক্লিয়ার করতে, কারণ এখানে যতগুলো আছে সবগুলো তো দেখাই নেই। এখানে ইফেক্টের ভিতরে যতগুলো সব দেখানো হয় নাই, যেগুলোর এইভাবে কাজ এইগুলো শুধু দেখাই দিছি। বাদ বাকি আমাদের কাজগুলো কোনটা কিভাবে কিরকম হবে ওইগুলো আমাদেরকে সিলেক্ট করে নিতে হবে। ঠিক আছে, কাজ করতে করতে ওগুলো আমাদের ক্লিয়ার করতে হবে। বোঝা গেল? তাহলে আমাদের মূলত পিকচারের কাজটা শেষ। পিকচারে যে কাজগুলো ছিল, পিকচার বসানোর ক্ষেত্রে আমাদেরকে পিকচারে ক্লিক দিতে হবে। ক্লিক দিলে পিকচার কোথায় আছে সেখান থেকে আমাদেরকে পিকচার সিলেক্ট করে নিতে হবে। আমাদের কম্পিউটারে কোথায় রাখা আছে পিকচার, আমাদের ডেস্কটপে থাকতে পারে, কারোর ভিতরে থাকতে পারে, যেখানে আছে সেখান থেকে আমাদের যদি পিকচার থাকে তাহলে সেক্ষেত্রে আমরা পিকচারটাকে আমরা কাজ করতে পারবো। পিকচার না থাকলে তো আমরা তালাশ করে পাবো না। ঠিক আছে, কিন্তু পিকচার আমাদের থাকতে হবে। যেমন এখানে কিছু ল্যাপটপ কোনটার জন্য নাই পিকচার, সেক্ষেত্রে খুঁজলে তালাশ করে পাওয়া যাবে না। ঠিক আছে, স্যাম্পল পিকচার আছে, কিছু স্যাম্পল পিকচার থাকার কথা, না থাকলে পিকচার দিয়ে দেবো। সবাই কাজের সুবিধার্থে কিছু কিছু পিকচার দিয়ে রাখবেন, ওইগুলো আমরা আস্তে আস্তে কাজ করে করে ক্লিয়ার করব। এই যে এইটা আমি আনছি, আনার পরে সরতেছে না কেন? টেক্সট ওয়ার্পিং করা হয় নাই। টেক্সট ওয়ার্পিংয়ে যাইয়ে আমাদেরকে যে কোনো একটা সিলেক্ট করতে হবে, তখন সরবে। তা নাহলে পরে ওইটা আর সরবে না, ওখান থেকে সরাইতে গেলে ঝামেলা হবে। আর যখন টেক্সট ওয়ার্পিং করে নেব তখন ইজিলি সরবে। ঠিক আছে, তারপর আমরা সব ধরনের কাজ এখান থেকে আমরা করে নিতে পারবো।